শিক্ষার্থী, শুভ সকাল। সবাই তোমরা কেমন আছো? আমি সৃষ্টিকর্তার কৃপায় মোটামুটি ভালো আছি। আমি বিজন অধিকারী, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, কমরেড রতন সেন কলেজের ডব স্কুল। আজকে আমি যে বিষয় ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি তা হলো অর্থনীতি প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় বিগত কয়েকদিন ধরে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করে যাচ্ছি। আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের যে দাম স্থিতি স্থাপকতা পরিমাপের পদ্ধতি সমূহ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দাম স্থিতি স্থাপকতা পরিমাপের যে পদ্ধতি তোমরা এগুলো জানো, সবাই বইটা বের করতে পারো। এখন দাম স্থিতি স্থাপকতা পরিমাপের পদ্ধতি, এটা যে মূলত চারটা পদ্ধতি: মোট ব্যয় পদ্ধতি, সংখ্যাসূচক পদ্ধতি, মোট আয় পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: বিন্দু চাপ স্থিতি স্থাপকতা পদ্ধতি আর বৃত্তচাপ স্থিতি স্থাপকতা পদ্ধতি। আজকে আমরা মোট ব্যয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। মোট ব্যয় পদ্ধতি এটাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন একক স্থিতি স্থাপকতা, সংক্ষেপে ইপি, এককের চেয়ে বেশি স্থাপকতা, ইপি গ্রেটার দেন 1। 3 নম্বর, এককের চেয়ে কম স্থাপকতা, ইপি লেস দেন 1। 0 স্থিতি স্থাপকতা, ইপি equal to 0। অসীম স্থিতি স্থাপকতা, ইপি আলফা। ইপি আলফা। এই যে মোট ব্যয়ের পদ্ধতি, এই যে 5টা ভাগ করা হয়েছে, এই 5টা ভাগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তার আগে মোট ব্যয় পদ্ধতি যে সংজ্ঞাটা, যে কোন দ্রব্যের দামের পরিবর্তনে ফলে দ্রব্যটির উপর ক্রেতার মোট ব্যয় যে পরিবর্তন তুলনা করে চাহিদার স্থিতি স্থাপকতা পরিমাপ করা হয়। তাহলে মোট ব্যয় স্থিতি স্থাপকতা হচ্ছে যে কোন দ্রব্যের দামের পরিবর্তনে ফলে দ্রব্যটির উপর ক্রেতার মোট ব্যয়ের পরিবর্তনের তুলনার চাহিদার স্থিতি স্থাপকতা। তাহলে মোট ব্যয় পদ্ধতিতে এটাকে আমরা 5 ভাগে ভাগ করি। প্রথমে আমরা দেখেছি একক স্থিতি স্থাপকতা। একক স্থিতি স্থাপকতা কোন দ্রব্যের দাম বাড়া বা কমার ফলে ক্রেতার মোট ব্যয়ের যদি কোনো পরিবর্তন না ঘটে, সেক্ষেত্রে চাহিদার স্থিতি স্থাপকতা এককের সমান হয়। বলা হচ্ছে যে কোন দ্রব্যের দাম বাড়া বা কমার ফলে ক্রেতার মোট ব্যয়ের যদি কোনো পরিবর্তন না ঘটে, সেক্ষেত্রে চাহিদার স্থিতি স্থাপকতা এককের সমান হয়। আমরা এটার আলোকে একটা সূচি অঙ্কন করি।
স্থাপকতা দাম এটা দেখানো হলো, পরিমাণ এটা দেখানো হলো, মোট ব্যয় এটা দেখানো হলো, আর ইপি তাহলে কত দেখানো হলো। দাম 4 টাকা, পরিমাণ 12 একক, মোট ব্যয় 448। দাম কমে 3 টাকা হলে ফাইনাল রেটের শুরু টাকা হলো তত মোট ব্যয় 348। তাহলে এখানে এই দুটো তুলনা করি 1, অর্থাৎ এখানে অতএব ইপি ইকুয়াল টু 1। তাহলে আমরা সূত্র থেকে দেখতে পাচ্ছি যে দাম পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হয়েছে, কিন্তু এর মোট ব্যয় দেখো একই পরিমাণে রয়েছে। দাম পরিবর্তনের ফলে মোট চাহিদার পরিবর্তন হয়েছে, কিন্তু মোট ব্যয়টা একই রকমের হয়েছে। এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা এককের সমান। তাহলে এইটার আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করব। চাহিদার একক স্থিতিস্থাপকতা একটা চিত্র অঙ্কন করব আমরা। এই দেখো এই যে রেখাটিতে একটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষকে চাহিদার পরিমাণ আর ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। গরিব দ্রব্যের প্রাথমিক দাম 3 টাকা, চাহিদার পরিমাণ তখন এর পরিমাণ। তাহলে এখানে লম্ব অক্ষ বরাবর পৃষ্ঠ বিন্দু থেকে একটা রেখা ভূমি অক্ষ থেকে লম্ব অক্ষ বরাবর একটা রেখা অঙ্কন করা হবে। এটা পরস্পর এল মিনিটে ছেদ করে। দাম কমে যাওয়ার পর যখন একটি নতুন দাম থেকে পিওর চাহিদার পরিমাণও বেড়ে রয়েছে এবং তাহলে এই দুটা পরস্পর যে সমান্তরাল সরল রেখা, এটা যদি আমরা কে বিন্দুতে ছেদ করি। এখন এল এবং কে যোগ করে দিই। এল এবং কে যোগ করে দিলে দেখো আমরা একটা রেখা পাইলাম বি ডি ড্যাশ। এটা থেকে দেখা যাচ্ছে দেখো দাম যে হারে পরিবর্তন হয়েছে চাহিদাও সেই হারে পরিবর্তন হয়েছে। দাম যে হারে পরিবর্তন হয়েছে চাহিদাও সেই হারে পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা এটা পেলাম। এবার আমরা দেখব এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। তাহলে এটা আমরা মুছে দিলাম। আমরা
সুবিধার্থে আমরা এগুলো রেখে দিচ্ছি যে আমাদের পরবর্তীতে এই অংশগুলো আবার সূচি আঁকতে গেলে কাজে লাগবে। এককে বেশি এখানে লিখি এককে বেশি এটার সঙ্গে আমরা দিই যে এমনটা কোন দ্রব্যের দাম কমে যাওয়ার ফলে তা ক্রয়ের জন্য ক্রেতার মোট ব্যয় যদি আগের চেয়ে বাড়ে, বলা হচ্ছে যে কোন দ্রব্যের দাম কমে যাওয়ার ফলে তা ক্রয়ের জন্য ক্রেতার মোট ব্যয় যদি আগের চেয়ে বাড়ে অথবা দাম বাড়ার ফলে মোট ক্রয় যদি আগের চেয়ে কমে, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি হয়। কথাটার অর্থ বুঝো, কোন দ্রব্যের দাম কমে যাওয়ার ফলে তা ক্রয়ের জন্য ক্রেতার মোট ব্যয় যদি আগের চেয়ে বাড়ে, দাম কমে যাচ্ছে মোট ব্যয় আগের চেয়ে যদি বাড়ে, আবার দাম বেড়ে যাওয়ার ফলে মোট ক্রয় যদি আগের চেয়ে কমে যায়, দাম বেড়ে গেলে মোট ক্রয় যদি আগের চেয়ে কমে যায়, তাহলে এটা হচ্ছে চাহিদার একক স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি হবে। এটা আমরা একটা সূচির মাধ্যমে দেখি যে দ্রব্যের দাম 4 টাকা, চাহিদার পরিমাণ 20 একক, মোট ব্যয় 4 গুণ 20 সমান 80। এবার দাম কমে গেল, দাম কমে 3 টাকা হলে চাহিদার পরিমাণও বেড়ে গেল, এটা হচ্ছে মোট ব্যয় হচ্ছে 3 গুণ 40 120। তাহলে এখানে দেখো এই দুইটার যে অনুপাত অর্থাৎ ইপি গ্রেটার দ্যান 1। আমরা দেখতে পাই যে দাম এই ক্ষেত্রে দেখো দাম 4 টাকা থেকে কমে 3 টাকা হলো, চাহিদার পরিমাণও বেড়ে তোমার হচ্ছে 20 একক থেকে 40 একক হলো। এই ক্ষেত্রে দেখো হচ্ছে ব্যয়টাও বেড়ে গেল। এখানে 4 টাকা 8 টাকা ব্যয় ছিল, 3 টাকায় 20 টাকা ব্যয় হয়েছে। এই ক্ষেত্রে দেখো ইপি বেশি হয়েছে, একক হচ্ছে বেশি হয়েছে। এটাও আমরা চিত্রের মাধ্যমে অঙ্কন করব। দাম চাহিদার পরিমাণ, এখানে দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখো, দামের দেখো সামান্য পরিবর্তন হয়েছে, 4 টাকা থেকে কমে দেখো তোমার 3 টাকা হয়েছে, কিন্তু এদিকে তোমার হচ্ছে পরিমাণ, চাহিদার পরিমাণটা বেড়েছে, ওদিকে ব্যয়টাও বেড়েছে। এখানে দেখো প্রাথমিক দাম মনে করো পি হলে প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে এম। এই দুইটার যে সমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখা এখানে যদি আমরা এল বিন্দুতে মিলিত হয়েছে, এটা আমরা ধরলাম এল বিন্দুতে মিলিত হয়েছে।
দাম সামান্য পরিবর্তন হলে ক্রিয়ার বলো সামান্য পরিবর্তন হলে চাহিদা কিন্তু এখানে সামান্য পরিবর্তন হয় নাই, ঠিক? চাহিদা কিন্তু এখানে ব্যাপক পরিবর্তন হয়েছে, প্রায় দ্বিগুণ। তাহলে যদি এই মান মিলিতে মিলে যাবে এখানে P1 এবং M1 এর যে পরস্পর যে সমান্তরাল যে সংযোগ যে সরল রেখা এটা ধরে আমরা কে বিন্দুতে মিলিত হয়েছে। এখন এল আর কে যোগ করে আমরা আমরা সরলরেখা পেলাম। এই ডি সরলরেখা হচ্ছে চাহিদার এককের চেয়ে বেশি স্থিতি স্থিতিস্থাপকতা। তাহলে কি দেখাচ্ছে এখানে দামের সামান্য পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে চাহিদার এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। এবার আমরা দেখবো যে এককের চেয়ে কম, তাহলে এককের চেয়ে কম আমরা আমাদের সুবিধার্থে এইগুলো আমরা মুছে দিব এবং কিছু জিনিস আমরা রেখে দিব আমাদের সুবিধার্থে। এককের চেয়ে কম আমাদের এইটা লাগবে, যেমন যেটা এককের চেয়ে কম কম। দেখো এটা সংজ্ঞা দেখো, কোন দ্রব্যের দাম কমার ফলে তার ক্রয়ের জন্য ক্রেতার মোট ব্যয় যদি আগের চেয়ে কমে, দাম কমে যাচ্ছে ক্রেতার মোট ক্রয়ের যদি আগের চেয়ে কমে এবং দাম বাড়ার ফলে মোট ব্যয় যদি আগের চেয়ে বাড়ে, সেক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম হয়। তাহলে আরেকবার খেয়াল করো, কোন দ্রব্যের দাম কমার ফলে তা ক্রয়ের জন্য ক্রেতার মোট ব্যয় যদি আগের চেয়ে কমে, দাম কমে যাওয়ার ফলে ক্রেতার মোট ব্যয় যদি আগের চেয়ে কমে এবং দাম বাড়ার ফলে মোট ব্যয় যদি আগের চেয়ে বাড়ে, তাহলে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা হয়। দেখি আমরা, তেলের দাম 4 টাকা, চাহিদার পরিমাণ 20 একক, মোট ব্যয় 4 20 80 80। এবার দাম কমে 3 টাকা হলো, চাহিদার পরিমাণ বেড়ে গেল, একটু বেড়ে 22 একক হলো। এক্ষেত্রে 3 গুণ 22 অর্থাৎ 3 22 66। এটা যদি আমরা তুলনা করি, তুলনা করলে বিষয়টা এমন দাঁড়ায় যে 083, অর্থাৎ এক্ষেত্রে ইপি লেস দেন 1। দেখো এটাতে আমরা দেখতে পাই দাম কমে গেল, 4 টাকা থেকে 3 টাকা হলো, চাহিদার পরিমাণ কিন্তু একটু বেড়ে গেল। বেড়ে গেলেও আমাদের ব্যয়টা কিন্তু কি, ব্যয়টা কিন্তু আগের থেকে কমেছে, দাম কমেছে, চাহিদা সামান্য বেড়েছে কিন্তু ব্যয়টা কমেছে। তাহলে এই দুটো স্থিতিস্থাপকতা আমরা তুলনা করলাম, তখন কি হলো 0.83 একক হয়েছে, যেটা একের থেকে কম বা 1 থেকে কম। দেখো আমরা বলে যে দশমিক দাম 3 টাকা, তারপর চাহিদার পরিমাণ M,
এই দুটো পরস্পর যে সংযোগ করল যেটা এটা আমরা এই বিন্দুতে সেট করি। দাম যখন ক্লিয়ার হয়েছে তখন এদিকে তোমার ব্যয়টা যেমন কমেছে, ব্যয়টা কমেছে। সাধারণত আমরা দেখি যে দাম কমলে চাহিদা যখন বাড়ে তখন এদিকে একটু ব্যয় বাড়ে, কিন্তু এখানে চাহিদার পরিমাণ দাম কমলে চাহিদার পরিমাণ একটু বেড়েছে, কিন্তু আবার ব্যয়টাও কমেছে। এটা যদি পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। এখন এ এবং এ যোগ করে দিলে আমরা ডি ডি ড্যাশ একটা সরলরেখা পাই। এটা তোমার চাহিদার এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আবার দেখো এরপরে আমরা দেখছি শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা শূন্য স্থিতিস্থাপকতা এটা বেসিক্যালি আমাদের এমন কিছু চিন্তা করা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা যেটা আমরা বুঝতেছি, তারপর আমরা দেখতেছি শূন্য স্থিতিস্থাপকতা অর্থাৎ ইপি ইকুয়াল টু 0। দামের শতকরা পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনো পরিবর্তন না হয়, দামের শতকরা পরিবর্তন হলেও যদি চাহিদার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলে। দামের শতকরা পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন না হয়, যেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই। দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হবে না। দেখো ওই একইভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে দাম, এটা হচ্ছে চাহিদার পরিমাণ। এখানে দেখো হচ্ছে দাম, পি চাহিদার পরিমাণ, এটা আমরা সংখ্যা দ্বারা দেখাতে পারি। এটা আমরা যেদিন চাহিদার শতকরা পরিবর্তন বলা হচ্ছে, তাহলে এখানে আমরা চাহিদার পরিমাণ 100, তাহলে এখানে দাম দেখো 10 টাকা, এখানে 8 টাকা, তাহলে দামের পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। এটা দ্বারা আমরা দেখাই। বলা হচ্ছে যে দামের শতকরা পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হবে না। দেখো এটা হচ্ছে পরস্পর এই বিন্দু মিলতে এবং বি বিন্দু মিলতে, এটা এই ডি হচ্ছে চাহিদা রেখা। এইটার মাধ্যমে আমরা দেখতে পাই যে কি দাম 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, কিন্তু চাহিদার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, চাহিদার কোনো পরিবর্তন হয়নি। তাহলে দামের শতকরা পরিবর্তন হলেও, দামের 100 পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা।
আমরা আরেকটা দেখবো হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা যে কোন দ্রব্যের দাম স্থির থেকে যদি চাহিদা যদি পরিবর্তন হতে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। এটা আমরা চিত্রের মাধ্যমে দেখবো। অসীম স্থিতিস্থাপকতা অর্থাৎ ইপি ইকুয়াল টু আলফা, আর এটা হচ্ছে আলফা, এটাকে অসীম চিহ্ন বলে। এখানে আমরা দেখতে পাই যে দামের পরিবর্তন হবে না, বাট চাহিদার পরিবর্তন হবে। যদি আমরা দ্রব্যের দাম 10 টাকায় আছে, এখানে চাহিদার পরিবর্তন হবে যেহেতু আমরা বলতে বলা হচ্ছে, তাহলে আমরা চিত্রটা এমন ভাবে আঁকতে পারি যে দামের পরিবর্তনটাকে দাম পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তন হবে। এটাকে আমরা এমন ভাবে আঁকতে পারি কারণ এখানে 6 টাকা থেকে চাহিদা করে 6 টাকা থেকে 8 টাকা হচ্ছে, কিন্তু এখানে দেখো তোমার দামের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাই যে দামের পরিবর্তন হচ্ছে না, কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে কি, এটা অসীম স্থিতিস্থাপকতা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল দাম স্থিতিস্থাপকতা পরিমাপের পদ্ধতি। এই দাম স্থিতিস্থাপকতা পরিমাপের যে পদ্ধতি 4টা ছিল, যে মোট ব্যয় পদ্ধতি, সংখ্যাসূচক পদ্ধতি, আয় পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি। আজকে আমরা আলোচনা করলাম মোট ব্যয় পদ্ধতি। এটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। সেই মানে 5 প্রকার যে চাহিদার স্থিতিস্থাপকতা, যে এমন হচ্ছে একক চাহিদার একক স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা এবং অসীম স্থিতিস্থাপকতা। এটা সম্পর্কে আমরা জানলাম। তা তোমরা আর কি সবাই আর কি মনোযোগ সহকারে কি আরো বইটা আর কি পড়বে বইতে, কারণ বইতেও সুন্দরভাবে আর কি এটা ব্যাখ্যা করা আছে। তা তোমরা সবাই বাড়ি বসে বসে পড়ালেখা করো, কেউ সময়টা অবহেলায় কাটিও না। সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।